1989 সাল জাপানের নিকি ইন্ডেক্স স্মরণকালে সর্বোচ্চ ছিল। সারা পৃথিবীর 10টা সেরা কোম্পানির মধ্যে 8টাই জাপানের। জাপানি ব্যবসায়ীরা আমেরিকার বড় বড় ব্যবসাগুলো কিনে নেওয়া শুরু করে। আমেরিকার ব্যবসায়ীরা জাপানি ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে এবং হলিউডের মুভিতে জাপানকে পরাশক্তি হিসেবে দেখানো শুরু হয়। সে অবস্থা থেকে জাপান 1 বছরের ব্যবধানে তাদের নিকি ইন্ডেক্স মোটামুটি 38% কমে যায়। $2 ট্রিলিয়ন সম্পত্তি তারা হারিয়ে ফেলে এবং জাপান দীর্ঘকালীন একটা রিসেশনের মধ্যে পড়ে যায়, যে রিসেশনটা এখনও চলমান আছে। সো জাপান কিভাবে উন্নতির শিখর থেকে অবনতির পথে আসলো সেটা আমরা এখানে আলোচনা করব। 1940-এর শেষের দিকে জাপান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ ছিল। তাদের সিটিগুলো ধ্বংস হয়ে যায়, ইকোনমিক কোলাপস হয়ে যায়। আমেরিকা জাপানকে দখল করে নেয় এবং নানা রকম রিফর্ম কার্যক্রম নিতে থাকে। জাপানের যে পুরনো ব্যবসায়ী পদ্ধতি ছিল সেটা তারা বিলোপ করে এবং নতুন করে সম্পদ রিডিস্ট্রিবিউট করার নানা রকমের চেষ্টা করে। রিফর্মের অংশ হিসাবে জাপানে তারা কম দামি যে প্রোডাক্টগুলো আছে সেগুলো থেকে শিফট করে তারা বেশি দামি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো, যেমন মেশিনারিজ, গাড়ি, যেগুলো তৈরি করতে শুরু করে এবং 2-3 বছরের ব্যবধানে জাপানের এক্সপোর্টস 150% বেড়ে যায়। জাপান 15 বছর পর পর 5% করে জিডিপি গ্রোথ মেনটেন করতে থাকে। জাপানের এক্সটার্নাল যে এক্সপোর্ট ব্যুরো আছে তারা সারা পৃথিবী থেকে টেকনোলজিক্যাল সুপিরিয়র জিনিসপত্রগুলো জাপানে নিয়ে আসতে শুরু করে এবং জাপান পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1985 সালে জাপান এবং আমেরিকার মধ্যে বাণিজ্য যে ভারসাম্য সেটা আনার চেষ্টা করা হয় এবং তারই ফলশ্রুতিতে সারা পৃথিবীব্যাপী যে পরাশক্তিগুলো আছে তারা নানা রকমের কার্যক্রম নিতে থাকে। এরই অংশ হিসেবে জাপানে তাদের নিজেদের ব্যাংকের যে সুদ সেটা তারা কমিয়ে দেয়, যার ফলে যেটা হয় লোকজন লোন নিতে শুরু করে, জিনিসপত্রের দাম বাড়া শুরু করে এবং এর পরবর্তীতে 1990-এর দিকে জাপান সেন্ট্রাল ব্যাংক সুদ বাড়িয়ে দেয়, যার ফলে যেটা হয় নিক্কি এবং রিয়েল এস্টেট এগুলা প্রচণ্ড রকমের প্রাইস ফল করা শুরু করে এবং জাপান ইকোনমি মোটামুটি স্থিরতার দিকে চলে যায়। স্থিরতার দিকে যাওয়ার পিছনে জাপানের ব্যাংকিং সিস্টেমের একটা বড় ভূমিকা আছে। যাদের সম্পদ নেই এবং অনেক অনেক কোম্পানিকে যাদের কোনো রকম লেজিটিমেট ভিত্তি নেই তাদেরকে প্রচুর লোন দিতে শুরু করে এবং সেই লোনটা জাপানের এই যে অর্থনীতির পতনে খুব বড় একটা ভূমিকা পালন করে। জাপানের জিডিপির মোটামুটি 10% ছিল ব্যাড লোন। সেকেন্ড যে ভূমিকাটা রাখে সেটা হচ্ছে ফিসকাল পলিসি, আর্থিক যে ব্যবস্থাপনা সেটা। তারা ভুল সময়ে প্রণোদনা দেওয়া শুরু করে। 1995 সালে তারা প্রণোদনা দেওয়া শুরু করে এবং সেই প্রণোদনাটা তাদের জিডিপির মোটামুটি 5% ছিল, যেটা ইকোনমির জন্য ভালো কিছু ছিল না। 3 নম্বরে যেটা আছে তাদের মনিটারি পলিসি ভালো ছিল না এবং মনিটারি পলিসিতে যারা যেটা করে তারা সুদ কমাতে 0%-এ নিয়ে আসে এবং 0%-এ নিয়ে আসার বিপরীতে তারা কোয়ান্টিটেটিভ ইজিং যে প্রসেসটা আছে সেই প্রসেসে আর তারা ওই সময় আর যায়নি, যার ফলে যেটা হয়েছে দীর্ঘকালীন একটা স্থবিরতার মধ্যে পড়ে যায়। তারপরে ক্রনিক ক্যাপিটালাইজেশন, যেটা হচ্ছে একটা দুষ্ট চক্রের মধ্যে পড়ে যায়। গভর্নমেন্ট, বিজনেস এবং পাবলিক সার্ভিস এগুলো যেহেতু দীর্ঘকালীন একটা সিস্টেমের মধ্যে ছিল, নিজেদের মধ্যে একটা আঘাত করে অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করা দরকার সেই কাজটা তারা করতে পারেনি, যার ফলে দীর্ঘকালীন স্থবিরতা।